বের হয়ে যাও আমার ঘর থেকে। তোমার মতো ঘরের মেয়েরা এমন ঘরের আসলেও যোগ্য না। এমন চাকচিক্য তোমার জন্য না। ঘরটা তোমার একার, আমার না। আমি তো গড়ে তুলেছি, তাই না? মুখ বাঁকিয়ে বললাম, উদ্ধার করেছো। আমার টাকা ছাড়া কি করতে বা তুমি? নিরুপমা উত্তর দিল না। দিবে বা কী করে? বাবা জোর করে বিয়ে করিয়ে দিয়েছিল এক সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত ঘরের মেয়েকে। না আছে গ্ল্যামার, না আছে ফিগার, মেইনটেনও করে না। বাচ্চা হওয়ার পর নিজেকে বানিয়েছে এক বস্তা। যত দামি শাড়ি বা জামা দাও না কেন, একটুও ভালো লাগে না। কোথাও নিতেও লজ্জা লাগে না। আবার না নিলেও ঘ্যান ঘ্যান করে। বাচ্চা দুটো অবধি ওর সাথে কমফোর্ট ফিল করে না। আমি ওয়াশরুমে চলে গেলাম। অফিস থেকে ফিরছি সবে। আজ সে অফিসের পার্টিতে যাওয়ার সময় ভারী কাজের দামি এক জামা পরে যায়। কি বিদঘুটে লাগে। শরীর মোটা, পেট মোটা, চুল নেই মাথায় একটু। গান চললে পেট দুলিয়ে নাচতে শুরু করবে। কি বিশ্রী ব্যাপার। সবাই হাসছিল। আদিত্য আর রিয়াও বের হয়ে গেল লজ্জায়। নিয়ে আসার কথা কাটাকাটি হয়। শেষে এইটাই বললাম। আমার বয়স ৪৫ পেরিয়ে গেল, তাও সবাই এভারগ্রিন ডাকে। নতুন মেয়েগুলো কি আর চোখে তাকায় এখনও? আমি অবশ্য পাত্তা দিই না। ফিটনেসের খেয়াল রাখি। মার্জিত কাপড়ে অলওয়েজ স্মার্ট। বাচ্চাগুলোও সেম। দুজনে ইংলিশ মিডিয়ামে পড়ে। দেখলেই বলবে আমার বাচ্চা। কোথায় যেতে গেলে লেট, খেতে লেট, ঘুমাতে লেট, কোনো টাইম নেই। সারাক্ষণ ঘর মোছা, কাপড় ধোয়া, এইসব আছে। এত দামি সব কিছু, সব পারফেক্ট। শুধু মানায় না ওকে এই ঘরের সাথে। ভাবলাম অন্য বারের মতো কয়েক ঘন্টা চুপ থেকে ঠিক হয়ে যাবে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আদিত্য আর রিয়াও আছে ওখানে সোফায় বসা। কোথায় যাচ্ছ? তুমি না বললে চলে যেতে? তোমাদের সাথে আমাকে মানাচ্ছে না। এই পরিপাটি ঘরের সাথে আমার যায় না, তাই চলে যাচ্ছি। কি ফালতু বকছো? যাও, চা দাও, মাথা ধরেছে। তোমার সাথে এই বয়সে এসব ন্যাকামি যায় না। যাও, রুমে যাও। না সঞ্জয়, আমি ন্যাকামি করছি না। আমি সত্যি যাচ্ছি তোমাদের পারফেক্ট দুনিয়া ছেড়ে। তোমরা যেদিন বুঝবে তোমাদের পারফেক্ট বানাতে গিয়ে আমি যে বেমানান হয়ে গেলাম, সেদিন ইচ্ছে হলে ফিরবো। আমি যাচ্ছি। এই বলে বের হয়ে গেল নিরুপমা। কোথায় আর যাবে? বাপের বাড়ি উঠবে। 2 দিন না যেতে নিজেই ফোন করে আসবে। রান্নাঘরে গিয়ে সেলফ থেকে জিনিসপত্র নিয়ে চা বানালাম। অনেক টাকা খরচ হয়েছে এই রান্নাঘর সাজাতে। কেবিনেট সব দেখলে একটা পারফেক্ট ফিল আসে। রাতে সবার খাওয়া আছে, তাই যে যার মতো শুয়ে পড়লাম। সকালে অ্যালার্মের সাথে উঠে গেলাম। ওয়াশরুমে যেতে বাজে গন্ধ নাকে পড়ল। কালকের কাপড় সব রয়ে গেল এখনে। বের করে ঝুড়িতে রাখলাম। কাজের মেয়ে আসবে, সে ধুয়ে দেবে। কিছুক্ষণ ব্যায়াম করে পেপার এলো, বেল দিল। খুলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলাম। কালকে সব জুতা পেপার নিয়ে সব জুতা র্যাকে রাখলাম। পেপার পড়তে আগে চা খাওয়া আর পরে নাস্তা করা অভ্যাস। নিরুপমা দুইটা একসাথে দেয়। কত বকা দিই তাও হয় না। রান্নাঘরে কোনো আওয়াজ নেই। গিয়ে দেখি রান্নাঘর খালি। কালকের চায়ের কাপ সব রয়ে গেছে। তখন মনে পড়লো ও তো কাল চলে গিয়েছিল, ফিরেনি। হঠাৎ রাগ লাগলো। কিসের দেমাগ দেখাচ্ছে ও? কিছু আছে কি দেখানোর মতো? এটো কাপ রেখে অন্য কাপে চা বানালাম। চা খাওয়ার পর খিদে লাগলো। রুটি সবজি খাই রোজ। আজ তো নেই, তাই খালি পেটে অফিসে যাব। ওখানেই খেয়ে নিব। যাওয়ার আগে রিয়াকে ডেকে বললাম, আমি অফিসে যাচ্ছি। কাজের মেয়েটা এলে দরজা খুলে দিও। আর রান্নাঘরের কাজ কাপড় ধুয়ে নিও। রান্নাটাও করে যেতে বলবে। তোমাদের নাস্তা। রিয়া খুব বিরক্ত হয়ে বলল, তো এইসব আমাকে বলছে কেন? আমি কি করব? ঘুমাতে দাও। কে করবে তো? তোমার মা তো ফিরেনি। ফোন দাও, নিয়ে আসো। আমি পারবো না এইসব ফালতু কাজ। নিরুপমার মোবাইলে রিং দিতে সোফার পাশে ওটা বেজে উঠল। মোবাইল নেয়নি। ওর মোবাইলে নিয়ে ওর মায়ের ওখানে ফোন দিলাম। ও মা, বলো। হ্যাঁ নিরু, বল মা। আজ এত সকালে জামাই অফিসে গেল? এখন তো ব্যস্ত থাকিস রোজ। মা, আমি সঞ্জয় বলছি। নিরুপমা ওখানে যায়নি না তো। কি হয়েছে? কোথায় ও? কেটে দিলাম। সকালে রাগটা এবার আরও বাড়ল। বের হয়ে গেলাম। দেরি হয়ে যাচ্ছে। অফিসে যেতে না যেতেই আদিত্যের ফোন। মা ফিরেনি? আজ আমার এক্সাম আছে। এখনই বের হব। নাস্তা পানি কিছু নেই? কিছু খুঁজে পাচ্ছি না। তুমি বড় হয়েছে তো, দেখো পারবে। রুনা আসলে ওকে নাস্তা দিতে বলো, আমি অফিসে। মিটিংয়ে ঢুকলাম, তখন আবার রিয়ার ফোন। বাবা, রুনা তো ডিম পোচ পুড়ে ফেলেছে, কি খাবো? আর কি কাজ করবে, কি রান্না করবে জিজ্ঞাসা করছে। আমি কি বলবো? খুব রাগ লাগছিল। নিরুপমা হলে জোরে একটা ঝাড়ি দিতাম। শান্ত হইলে বললাম, ফ্রিজে কী আছে দেখো, যা খেতে চাও বলো, আমাকে ফোন দিও না, মিটিংয়ে আছি।
তারপরে ফোন দিচ্ছে বারবার রিয়া। অনেকক্ষণ পর ধরলাম। বাবা, রুনা তো রান্না কী করবে বুঝতে পারছে না, ও চলে যাবে বলছে। চলে গেলে রান্না কে করবে? আমাকে বলছো কেন তো? এখান থেকে কি বলবো? কিছু শেখোনি কেন মায়ের থেকে? এত বড় মেয়ে তুমি এইভাবে বলছো কেন? আর তোমাকেই তো বলবো, মা তোকে তো তুমিই চলে যেতে বলেছো। ফোন রেখে দিল। বাচ্চাগুলো কখনো বকি না, আজ দিলাম। মায়ের সাথে সারাক্ষণ ঝগড়া ওদের, আমার কাছে মিল পায়। কিন্তু আজ অফিস শেষে বাসায় এসে আবার হোঁচট খেলাম আদিত্যের জিত্তায়। কি ছেলে, কি বাজে করে রেখেছে। সোফায় বসতে ভেজা লাগলো গায়ে। সকালে আমার রেখে যাও টাওয়ালটা এখনও ওখানে রয়ে গেছে। এই সামান্য ব্যাপারটা কারো চোখে পড়লো না? পেপারটাও এলোমেলোভাবে কিছু টেবিলে, কিছু সোফায় পড়ে আছে। ওয়াশরুমে ঢুকতে আর একটু হলে পড়ে যাচ্ছিলাম। কাজের মেয়েটা কাপড় ধুয়ে সাবান পানি রেখে দিয়েছে। এতদিন ওয়াশরুমে যে ভেজা থাকে তা কখনো খেয়াল করিনি। চা বানাতে গিয়ে দেখি কালকের গোছানো রান্নাঘর আজ পুরো এলোমেলো। জিনিসপত্র এদিক ওদিক। চুলার উপর ভাত তরকারির ঝোল, কিছুই পাওয়া যাচ্ছে না। রিয়াকে ডাক দিতে ও বিরক্ত মুখে বলল, সারাদিন অনেক কিছু করছি, আর পারবো না। আমার আজ মাথা ধোয়া অবধি হয়নি রুনার সাথে ঘুরতে ঘুরতে। আদিত্য বলল, মা তো আরও অনেক কিছুই করে, কি আর করলি তুই? সবাই কেমন যেন চুপ হয়ে গেল। 2 দিন যেতে না যেতে ঘরটা কি বাজে দেখতে লাগছে। বিছানার চাদর টান টান থাকে না, সব কাপড় আয়রন করা, ভাঁজ পাওয়া যাচ্ছে না। ওইদিকে কাপড়, ওইদিকে গামছা, ওইদিকে মগ রয়ে যায়, ওদিকে ময়লা লাগে। বারান্দায় ধোয়া কাপড় রয়েই যায়, তা ভাজে থাকে না। সবচেয়ে বেশি জঘন্য লাগতে শুরু করলো বাথরুম আর রান্নাঘর। কাজের মেয়েকে বললে সে বলে একসাথে এত কাজ করা যায় না। কাপড় ধুয়ে, এঁটো ধুয়ে, ঘর মুছে রান্না করা আর কী বা পারা যায়? আর রান্না তো খাওয়াই যাচ্ছে না। প্রতিদিন ঝোল দিয়ে মাছ রান্না করে চলে যায়। এইদিকে নিরুপমার সব আত্মীয়কে ফোন দিলাম, কোথাও নেই। এইবার টেনশন হতে শুরু করলো। নিরুপমাকে আসলেই বুঝতে শুরু করলাম। বাচ্চাদের সাথে সারাক্ষণ চিৎকার চেঁচামেচি হচ্ছে, ওদের মধ্যে ঝগড়া হচ্ছে। এই একটা খুঁজে পাচ্ছে না, ড্রেসগুলো ধোয়া হচ্ছে না, হলে আয়রন নেই, নাস্তা নেই, ঘর পুরো এলোমেলো। অতটুকুতে আমরা চলতে থাকি। সন্ধ্যার দিকে টিভি দেখছিলাম, তখন বেল বাজলো। ভাবলাম নিরুপমা এসেছে। মনে মনে ভাবলিন নাম, পাত্তাও দিব না ওকে। দরজা খুলে দেখি আমার অফিসের কলিগ আজিজ ও তার বউ এসেছে। ওরা ঢুকতেই আমি লজ্জায় পড়ে গেলাম। পুরো ড্রয়িং রুম এলোমেলো, চায়ের মগ, বই, পেপার, পড়ে থাকা ফুলদানি, সোফার কুশন এলোমেলো, সবার জুতা, সব মিলিয়ে হজবড়ালো অবস্থা। আজিজের বউ রেশমি সব দিকে চোখ বুলালো। এই অবস্থা কেন? দিদি নেই? আমি ইতস্তত করে বললাম, ও বেড়াতে গেছে। ব্যাস, তাই তো বলি এই সুন্দর ঘরের এই অবস্থা কেন? আমি আরেকটা লাইট দিতেই ঘরে দামি দামি সব শোপিসে, কাঁচের সেন্টারে, টেবিলে, টিভিতে এক গাদা ধুলো ভেসে উঠল। রেশমি একটু হাসলো, আজিজও। ওদের কোনো মতে চা দিলাম কেক দিয়ে। ভেবেছিলাম আজ আড্ডা হবে, দিদির হাতে বিরিয়ানি খেয়ে যাব। পরে হবে তাহলে, আজ যাই। আমি মাথা নেড়ে সায় দিলাম। ওরা যেতে ভীষণ রকমের খারাপ লাগছে। সারা ঘরে চোখ বুলালাম, চোখটা কোথাও সুন্দর বা গোছানো কিছু খুঁজে পাচ্ছে না। কি এলোমেলো, আর সবটা যেন নিষ্প্রিয় লাগছিল। কি অদ্ভুত! এতদিন ঘর ঢুকে মনে হতো বড় অফিসারের ঘর। এমনিতেই তো হয়, অফিসেও এমন পারফেক্ট থাকে। ঘরের সৌন্দর্যটা আলাদা ভাবিনি কখনো। ভেবেছি আমার মতো অফিসের ঘর এমনই থাকবে, এমনটা দেখি সবারটা। কিন্তু এখন যে সাজানো ঘরের জন্য যে পরিশ্রমটা লাগে সেটা ফিল করছি। ওটাকে দেওয়াল দিয়ে রুম ভাগ করার টুকরোতে রাখা জিনিসের স্তূপ ছাড়া কিছুই মনে হচ্ছে না। আদিত্য আর রিয়াও এসে তখন চুপচাপ বসে রইল। রিয়া বলল, মা না থাকলে ঘরটা ভালো লাগে না, তাই না রে? ল থাকলে তখন ভাবি, না থাকলে এটা করব ওটা করব, কিন্তু না থাকলে তখন যা ইচ্ছে তাও করতে ইচ্ছে করে না। পুরো ঘর কেমন যেন খালি খালি লাগছে। আমার না কিছুই আসলে মা ছাড়া। বলতে বলতে কান্না করে দিল রিয়া। আদিত্য চোখের পানি লুকাচ্ছে। আমি চশমাটা ঝাপসা লাগছে, সাথে গলা আটকে কী যেন বুক ভারী করছিল। কত কিছুর জন্য ওকে বকাবকি করতাম, কথায় কথায় ছোট করতাম, বাচ্চাদের সায় দিতাম, কিন্তু ওদের সব তো একাই করে এসেছে। আমার পারফেক্ট শরীর, কাপড় চোপড় সব তো করতো বলেই তো হতো। সারা রাত ঘুম হলো না, বারান্দায় বসে রইলাম। আগে এখানে বসলে মন ভালো হতো, এখন বাজে লাগছে। গাছগুলো মারা গেল, সারা বারান্দায় কাপড়ের স্তূপ। যার যখন লাগছে বারান্দা থেকে নিয়ে যাচ্ছে। এটা আগে কখনো কল্পনা করিনি যে এমনও হয় নাকি। পরের দিন অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমার দূর সম্পর্কের এক দাদার ফোন। কিরে, নিরুপমা আশ্রমে ভোগ খাচ্ছে কেন?
আর আমাকে দেখে চিনতেই পারলো না। কি হয়েছে, তোরা কোথায়? কি বললে? নীরুকে দেখেছো? কোন আশ্রমে? কোথায়? এখনই বলো, আমি এখন আসছি। আচ্ছা, আমি লোকেশন সেন্ড করছি। আমার কথা শুনে আদিত্য আর রিয়া ঘুম থেকে উঠে চলে এলো। মাকে পাওয়া গেল? চলো এখন গিয়ে নিয়ে আসি। সবার চোখে মুখে যেন দারুণ খুশির ঝিলিক। অফিসে ফোন করে বললাম আজ আসবো না, কিন্তু আজ যে ইম্পর্টেন্ট মিটিং স্যার, তার চেয়ে ইম্পর্টেন্ট কাজ আমার। গাড়ি নিয়ে ছুটলাম। 1 ঘন্টা পেয়ে গেল নীরুকে। ইচ্ছে করছিল এখনই জড়িয়ে ধরি ওকে। বাচ্চারা ঝাঁপিয়ে পড়লো ওর বুকে। সরি মা, আমরা তোমাকে অনেক কষ্ট দিয়েছি। সারাক্ষণ কথা শোনাতাম, তোমাকে নিয়ে লজ্জা পেতাম। মাফ করে দিও মা, তুমি ছাড়া আমরা কিছুই না। আমরা কোনো অসাধারণ কিছুই না, আমাদের কোনো অস্তিত্ব নেই, কিছুই না। যে ঠুনকো দুনিয়া তোমায় বেমানান বলি, আসলে তা আমাদের যোগ্যই না। সবখানে যোগ্য করতে তুলেছো তুমি, তা করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছো। ঘরে ফিরে চলো মা, তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না। আমি এতগুলো বছর দিলাম তোমাদের, আর তোমরা আমায় কিছুই দেওনি। তাও সবসময় অভিযোগ করে গেলে। আমার অভিযোগ ছিল না তোমাদেরকে যোগ্য বানাতে, পারফেক্ট বানাতে। তোমাদেরকে পারফেক্ট বানাতে আমি নিজেকে টাইম দেইনি, কোনো যত্ন নিইনি। তাই তোমাদের সাথে আমি বেমানান। তোমাদের পারফেক্ট ঘর আমার সাথে যায় না। 5 দিনে বুঝে গেলে। আর আমি যে এতগুলো বছর করে গেলাম, চোখে পড়েনি? সবাই অপরাধীর মতো শুনেছি। আমি নিরুপমার পাশে বসে হাতটা ধরে বললাম, আমি সব বুঝেছি নীরু। দেওয়ালের সেই নীল রং এর পেন্টিংটা কখনো আমার ঘরে ছিল না। কাজ করা খাট বা সোফাটাও না। ক্যাবিনেট দেওয়া রান্নাঘরও না। দামি বিদেশি শপিস কখনো আমার ঘর হয়নি। ওসব তো অফিসে থাকে, থাকে বিভিন্ন শোরুমে। তাও তো আর ঘর হয় না। ঘর তো ছিল তোমাতেই, তুমি ছিলে আমার ঘর। তোমার ছোঁয়াতে ইটের দেওয়ালটা ঘর হয়ে উঠেছিল। আমি বুঝেছি নীরু, ঘরেতে নারী, নারীতে ঘর হয়। ছোট্ট একটা গল্প দিলাম। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।